দেখো আমরা হিট অ্যান্ড টেম্পারেচার করছিলাম। হিট অ্যান্ড টেম্পারেচারের প্রথম ক্লাস তো হয়ে গেছে, আজকে সেকেন্ড ক্লাসও হয়ে গেছে। আজকে ক্লাস নাম্বার হচ্ছে 3। আজকে আমরা শিখব হিট অ্যান্ড টেম্পারেচার, এই যে চ্যাপ্টারটা হিট অ্যান্ড টেম্পারেচার, ধ্যান দিয়ে শুনবে যেটা আমি বলছি। হিট অ্যান্ড টেম্পারেচার, হিট অ্যান্ড টেম্পারেচার, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার উপর থেকে অনেক সময় আরআরবিতে অর্থাৎ রেলওয়েতে গ্রাফের উপর বেস করে কোশ্চেন আসছে, গ্রাফ। তো আজকে আমরা হিট অ্যান্ড টেম্পারেচার থেকে শিখব যে সমস্ত গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলি, যে সমস্ত গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলি পরীক্ষায় আসে। তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলি যেগুলি হিট অ্যান্ড টেম্পারেচার থেকে পরীক্ষায় আসে, সেটা বোঝার জন্য আমাদের প্রথমে গ্রাফ সম্পর্কে কিছু কনসেপ্ট লাগবে, ঠিক আছে? তো প্রথমে আমি দেখাচ্ছি যে গ্রাফের কনসেপ্ট দেখাচ্ছি, তারপরে আমি বলছি যে এই গ্রাফের কনসেপ্ট কিভাবে হিট অ্যান্ড টেম্পারেচারের প্রবলেমগুলিকে সলভ করার জন্য হেল্প করবে। তো ধ্যান দিয়ে শুনবে। এখানে আমি মানে যেটা করাচ্ছি সেটা বেসিক আইডিয়া করাচ্ছি, বেসিক কনসেপ্ট করাচ্ছি। কার বেসিক কনসেপ্ট? এখানে আমি যে বেসিক কনসেপ্টগুলি করাবো সেটা হচ্ছে গ্রাফের কনসেপ্ট। বেসিক কনসেপ্ট করাচ্ছি এখানে আমি গ্রাফের বেসিক কনসেপ্ট আমি এখন তোমাদের করাবো। হ্যাঁ, ধ্যান দিয়ে শোনো। তো এখানে আমি 4 ধরনের গ্রাফের ক্ষেত্রে বেসিক কনসেপ্ট করাবো। এক তো হচ্ছে গ্রাফ যদি এরকমটা হয়, মানে গ্রাফের যে ইকুয়েশনটা হবে, কোনো একটা সমীকরণে তো গ্রাফ আমরা বানাবো। তো গ্রাফের সমীকরণটা যদি এরকমটা হয় যে y ইকুয়াল টু mx, এই প্যাটার্নের যদি সমীকরণ হয় তাহলে কি ধরনের গ্রাফ হবে। 2 হচ্ছে y ইকুয়াল টু, যদি আমরা দেখি সেক্ষেত্রে y ইকুয়াল টু mx প্লাস সি, এই ধরনের হলে কেমন গ্রাফ হবে। আর 3 নাম্বার হচ্ছে y ইকুয়াল টু mx মাইনাস সি হলে কেমন গ্রাফ হবে। যদিও y ইকুয়াল টু mx মাইনাস সি হিসাবে আমরা গ্রাফকে বলি না, আমরা জেনারেলি y ইকুয়াল টু mx প্লাস সি হিসাবে বলি, কিন্তু তারপরে এখানে আমি মানে ডিপ কনসেপ্ট দেওয়ার জন্য এটাকে আমি স্প্লিট করে দিয়েই বলছি। একটা আমরা দেখবো y ইকুয়াল টু mx প্লাস সি, আর একটা সমীকরণ দেখবো হচ্ছে y ইকুয়াল টু mx মাইনাস সি। এই ধরনের সমীকরণগুলির গ্রাফ কেমন হয় সেটাই আমাদের আজকে দেখার বিষয় রয়েছে। হ্যাঁ, তো ধ্যান দিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে। এক তো হচ্ছে প্রথমে আমি একটা সমীকরণ নিচ্ছি, দেখো আগে বোঝাচ্ছি তারপর এর সাথে সাথে আমরা কানেক্ট করছি। হ্যাঁ, প্রথমে আমি একটা সমীকরণ নিচ্ছি, ধরো y ইকুয়াল টু 2x। এবার যদি তুমি এই সমীকরণটাকে সলভ করো তাহলে কি পাবে। তাহলে দেখো তুমি x আর y এর ভ্যালু পুট করে ক্যালকুলেশন করবে। যেমন দেখো আমি তোমাদের বলছি যে তুমি যদি এখানে x এর ভ্যালু যা খুশি নাও, কত নিবা, ধরো x এর ভ্যালু তুমি 0 নিলে, x এর ভ্যালু 0 নিলে, তাহলে x এর জায়গায় তুমি যদি 0 পুট করো কত হবে, 2 ইন্টু 0, তার মানে রেজাল্টটা কত চলে আসবে, রেজাল্টটা চলে আসবে কিন্তু 0। তাহলে x এর ভ্যালু 0 এর জন্য y এর ভ্যালু 0, তাহলে একটা পয়েন্ট তুমি পেয়ে যাচ্ছ 0,0, এই একটা পয়েন্ট পাচ্ছ। 2 নাম্বার যেটা পাবে, x এর জায়গায় অন্য কোনো ভ্যালু বসাও, ধরো 2 বসালাম, মানে 2 বসাতে লাগবে এরকম কোনো ব্যাপার নেই, তুমি অন্য কোনো ভ্যালুও বসাতে পারো, মোট কথা ভ্যালু পুট করলেই হলো। তো x এর জায়গায় যদি 2 পুট করো তাহলে 2 ইন্টু কত হয়ে যাবে, 2 ইন্টু 2 হয়ে যাবে, y এর ভ্যালু হয়ে যাবে কিন্তু 4। ঠিক একই রকমভাবে x এর জায়গায় তুমি যদি ধরো 5 পুট করলে 5, তাহলে y এর ভ্যালু কত হয়ে যাবে, 5 গুণ 10, y এর ভ্যালু হয়ে যাচ্ছে 10। তো এক্ষেত্রে তুমি যে পয়েন্টগুলি পাবে সেটা 0,0, 2,4 আর পাবে হচ্ছে 5,10। এবারে এই স্থানাঙ্কগুলিকে কাজে লাগিয়ে আমরা গ্রাফ ড্র করব। কি ড্র করব, এই স্থানাঙ্কগুলিকে কাজে লাগিয়ে আমরা এখন
গ্রাফ ড্র করব। তো এই স্থানাঙ্কগুলিকে কাজে লাগিয়ে তুমি যদি গ্রাফ ড্র করো তাহলে গ্রাফটা কেমন হবে? গ্রাফটা এরকমটা হবে, ধরো এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তোমরা তো এটা জানোই নিশ্চয়ই। একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর একটা নিলাম হচ্ছে এক্স অ্যাক্সিস, অলরেডি তোমাদের জানা আছে আশা করি। এরকম হবে, এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তো তার মধ্যে আমি ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে কাজ করছি। হ্যাঁ, ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা অরিজিন, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এবার তুমি যদি ভ্যালুগুলিকে পুট করো তাহলে কেমন হবে? ধরো এইদিকে আমি ভ্যালুগুলি নিলাম, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এরকম করে এইদিকে নিলাম এক্স অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর যে ভ্যালুগুলি নিলাম সেটা হচ্ছে এরকম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8, 9, 10। তো এবার ভ্যালু পুট করছি, দেখো এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালুও 0, অর্থাৎ পয়েন্টটা হচ্ছে 0,0, তাহলে এই পয়েন্টের কথা বলা হচ্ছে। এবার এক্স এর ভ্যালু 2, এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 4, তার মানে 1, 2, 3, 4। তো এই দুটাকে যদি আমি জয়েন করি, এক্স এর ভ্যালু 2 এর জন্য ওয়াই এর ভ্যালু 4 যদি জয়েন করি তাহলে আমি এই পয়েন্টটা পাবো। এক্স এর ভ্যালু 5, 1, 2, 3, 4, 5, তার জন্য ওয়াই এর ভ্যালু পেয়ে যাচ্ছ 10। এক্স এর ভ্যালু 5 এর জন্য ওয়াই এর ভ্যালু তুমি পেয়ে যাচ্ছ কত? ওয়াই এর ভ্যালু তুমি পেয়ে যাচ্ছ কিন্তু 10, এটা পাচ্ছ, এই পয়েন্টটা পাচ্ছ, তাই না? এবার তুমি যদি এই তিনটা পয়েন্টকে জয়েন করো তাহলে যে লাইনটা তুমি পাবে সেই লাইনটা এরকম নিশ্চয়ই হবে। এই লাইনটা তুমি পাবে, পাবে কি পাবে না? তো ওয়াই ইকুয়াল টু এম এক্স যদি হয়, ওয়াই ইকুয়াল টু এম এক্স হয়, তাহলে যে গ্রাফটা আমরা পাবো সেই গ্রাফটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। কি পাবো? মূল বিন্দুগামী সরলরেখা পাবো। আর এই ধরনের গ্রাফ কিন্তু আমরা পাবো। দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স, এই গ্রাফটার প্রকৃতি বোঝা গেছে কিনা? তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে এইরকম, যে ওয়াই ইকুয়াল টু এম এক্স যদি গ্রাফ হয়, কেন এখন প্রশ্ন হচ্ছে কোনটা এম কোনটা এক্স। দেখো এখানে আমি তোমাদের বললাম এই যে ওয়াই ইকুয়াল টু 2x, এই গ্রাফটা নিলাম, তো এক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু 2 কাজ করছে এম হিসাবে, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এম, এটাকে আমি এম বললাম, তাহলে এম এক্স। তাহলে গ্রাফের প্রকৃতিটা কেমন হলো? গ্রাফের প্রকৃতিটা হলো ওয়াই ইকুয়াল টু এম এক্স। গ্রাফের প্রকৃতি হলো কেমন? ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা হয়ে গেলো গ্রাফের প্রকৃতি। তো আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু যদি এম এক্স হয় তাহলে যেমন গ্রাফ হবে সেই গ্রাফটা হবে এই ধরনের গ্রাফ হবে, এই ধরনের গ্রাফ হবে। আমাদের এটা মুখস্থ রাখতে হবে। দেখো বুঝতে পারলে কিনা? তোমার এতটুকুই মনে রাখতে লাগবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স হলে গ্রাফ কেমন হবে, মনে থাকবে গ্রাফটা? ওয়াই ইকুয়াল টু এম এক্স হলে গ্রাফটা কেমন হবে মনে থাকবে? বলো। হ্যাঁ, এটা নাম নয়, তোমাকে সমীকরণ দেবে, তোমাকে গ্রাফের কথা বলবে যে কেমন গ্রাফ হবে, তোমাকে আইডেন্টিফাই করতে লাগবে। আমি করাচ্ছি, পুরোটাকে আগে করাই, করার পরে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি প্রশ্ন কেমন থাকবে। ঠিক আছে? তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স যদি হয় তাহলে গ্রাফটা আমাদের এই ধরনের হবে, এই বিষয়টা আমাদের কিন্তু মনে রাখতে লাগবে। তবে তবে এক্ষেত্রে তবে এক্ষেত্রে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা এটাকে বলা হবে এম, এই ভ্যালুটা হচ্ছে এম, এই ভ্যালুটা হচ্ছে এম, এই কোণের ভ্যালুটা হচ্ছে এম, এই কোণের ভ্যালুটাকে বলা হচ্ছে এম। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে কোণের ভ্যালুটা এম বলতে এটাও একটু তোমাদের ক্লিয়ার করে দিই, ধ্যান দিয়ে শোনো। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এক্ষেত্রে শুনবে, ধরো গ্রাফটা আমরা এরকম পেলাম না, গ্রাফটা আমরা এরকম পেলাম, তো এখানে একটা কোণ তৈরি হয়েছে কোন অক্ষের সাথে? এক্স অক্ষের সাথে। এক্স অক্ষের সাথে যত ডিগ্রি কোণ তৈরি হবে, যেমন ধরো এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, বা 60 ডিগ্রি নাও, 60 ডিগ্রি নিলে তার ভালো বুঝবে। এক্স অক্ষের সাথে ধরো 60 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। এবার আমরা এখানে ভ্যালু নেব ট্যান
ট্যান 60 এর ভ্যালু, কার ভ্যালু নেব, ট্যান 60। এই ট্যান 60 এর ভ্যালুটা কত হয়ে যাবে, ট্যান 60 মানে হচ্ছে √3, ট্যান 60 এর ভ্যালু হচ্ছে √3। তো এখানে এই যে গ্রাফটা, এটার যে ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে √3। তো যখন তুমি ইকুয়েশন পাবে তখন ইকুয়েশনটা পাবে এরকম, y ইকুয়াল টু √3x, y ইকুয়াল টু √3x, এটা হচ্ছে সমীকরণ হবে। তো মোট কথা হচ্ছে এখানে এই যে ভ্যালুটা, এইটা কার ভ্যালু ডিনোট করে, এটা হচ্ছে ডিনোট করে এই কোণের ভ্যালুকে ডিনোট করে, তবে কোণের মান না, কিন্তু কোণের যে মানটা আসবে, যেমন 60 ডিগ্রি কোণের মানটা, তার ট্যানের ভ্যালু নিতে লাগবে, ট্যান 60 √3, তাহলে ইকুয়েশনটা হবে y ইকুয়াল টু √3x। ব্যাপারটা বুঝতে পেরেছো? কিংবা কিংবা ব্যাপারটা যদি এরকম হয়, যেমন দেখো এরকমটা যদি হয় যে গ্রাফটা এরকম আছে, এবার এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এবার ট্যান 45 এর মান বের করতে লাগবে, ট্যান 45, যেটা তোমরা ক্লাস 10-এ করেছো ট্রিগোনোমেট্রিতে, অলরেডি জানো ট্যান 45 এর ভ্যালু হচ্ছে 1, ট্যান 45 এর ভ্যালু হচ্ছে 1। তখন এই ভ্যালুটা কত হবে, তখন আমরা বলবো y ইকুয়াল টু 1x, y ইকুয়াল টু 1x, মোট কথা y ইকুয়াল টু x। এইটা হয়ে যাবে গ্রাফের ইকুয়েশন, এই গ্রাফটার ইকুয়েশন হয়ে যাবে এটা। দেখো বুঝতে পারলে এম কোনটাকে ডিনোট করছে, এই ট্যান 45 হচ্ছে এম, এইটাই হচ্ছে এম। তো আমরা যে বিষয়টা শিখলাম সেটাই আমি বলছি, এখানে এম বলতে আর কিছুই না, যদি এটাকে আরো স্পেসিফিক ভাবে বলি তাহলে আমাকে এইভাবে বলতে লাগে যে এই ভ্যালুটা হচ্ছে থিটা, এই কোণটা যদি থিটা হয় তাহলে এম মানে হচ্ছে, এম হচ্ছে তোমার কি ট্যান থিটা, এম এর ভ্যালুটা হচ্ছে ট্যান থিটা, এটা হচ্ছে এম এর ভ্যালু। এই এম কেই বলা হবে প্রবণতা বা স্লোপ, এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে প্রবণতা, বাংলায় বলা হয় প্রবণতা, এটারই নাম হচ্ছে স্লোপ, প্রবণতা, এটারই নাম হচ্ছে স্লোপ। তো যাই হোক, আমাদের y ইকুয়াল টু mx আসলে এই ধরনের গ্রাফ হবে, এতটুকু মনে রাখতে পারলেই কিন্তু তুমি প্রবলেমগুলি সলভ করতে পারবে। নেক্সট হচ্ছে আমার যেটা টার্গেট ছিল সেটা কোন ইকুয়েশন দেখা, y ইকুয়াল টু mx প্লাস সি, y ইকুয়াল টু mx প্লাস সি, এই সমীকরণটাকে দেখা যে এই ধরনের সমীকরণের ক্ষেত্রে গ্রাফ কেমন হয়। তো দেখো এই ধরনের সমীকরণের ক্ষেত্রে গ্রাফ কেমন হয়, y ইকুয়াল টু mx প্লাস সি যদি আমরা বলি, ব্যাপারটা এরকম হবে, y ইকুয়াল টু mx প্লাস সি হলে ধরো আমি একটা ইকুয়েশন নিচ্ছি, যেমন y ইকুয়াল টু mx প্লাস সি, এর সাথে মিল রেখে একটা সমীকরণ আমি নিচ্ছি, সমীকরণটা কেমন হচ্ছে, y ইকুয়াল টু ধরো 2x প্লাস 1, এরকম একটা সমীকরণ নিলাম। তো এম হচ্ছে এখানে এম হিসাবে কাজ করছে 2, সি হিসাবে কাজ করছে হচ্ছে 1। এবার যদি এটার আমি ভ্যালুগুলো বের করি তাহলে কেমন পাবো, এক্স আর ওয়াই এরকমটা করে যদি নিই, তো সেক্ষেত্রে দেখো আমি পুট করবো এখানে এক্স এর ভ্যালু, কার ভ্যালু পুট করবো হচ্ছে এক্স এর ভ্যালু, কাউন্ট করবো ওয়াই এর ভ্যালু। তো এক্স এর ভ্যালু যদি তুমি এখানে, এক্স এর ভ্যালু তুমি যদি এখানে ধরো 0 পুট করো, তাহলে 2 ইন্টু 0 প্লাস 1, তাহলে ক্যালকুলেট করলে কত হবে, 2 ইন্টু 0 মানে 0, 0 প্লাস 1 মানে 1। তাহলে এক্স এর ভ্যালু তুমি পুট করছো কত, এক্স এর ভ্যালু তুমি পুট করছো 0, তার জন্য ওয়াই এর ভ্যালু ফাইনালি পেয়ে যাচ্ছে 1। এক্স এর ভ্যালু 0 পুট করার জন্য ওয়াই এর ভ্যালু পেয়ে যাচ্ছে 1। ঠিক একই রকম ভাবে এবার এক্স এর ভ্যালু তুমি অন্য কোনো ভ্যালু পুট করো, ধরো এক্স এর ভ্যালু আমি এখানে পুট করছি 2 পুট করছি, তাহলে কত হবে 2.2 মানে 2 ইন্টু 2 প্লাস 1। তো এক্স এর ভ্যালু এখানে পুট করেছি 2, তার জন্য ওয়াই এর ভ্যালু ফাইনালি ক্যালকুলেট করে কত পেয়ে যাচ্ছি, 2 2 4 1 5, ওয়াই এর ভ্যালু পেয়ে যাচ্ছি 5। তাহলে এক্স এর ভ্যালু পুট করা হলো এখানে 2, তার জন্য ওয়াই এর ভ্যালু পাওয়া গেল হচ্ছে 5। ঠিক একই রকম ভাবে এক্স এর ভ্যালু তুমি যদি এখানে পুট করো, ধরো 3 পুট করো, তাহলে কত হবে, এক্স এর ভ্যালু 3 পুট করার জন্য ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 3 2 6 1 7। তো এটার যদি এখন তুমি গ্রাফ প্লট করো, এই ভ্যালুগুলি নিয়ে যদি গ্রাফ প্লট করো, তাহলে কোন কোঅর্ডিনেটগুলি নিয়ে গ্রাফ প্লট করবে বললাম, এখানে যে কোঅর্ডিনেটগুলি নিয়ে গ্রাফ প্লট করবে সেটা হচ্ছে এই ধরনের, এটা 7। তো 0,1, 2,5 আর হচ্ছে 3,7, এটা নিয়ে তুমি যদি গ্রাফ প্লট করো,
তাহলে কেমন হবে? দেখো গ্রাফটা এরকম, আমি প্লট করছি, ধ্যান দিয়ে দেখবে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস মানে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে অরিজিন। হ্যাঁ, আমি এইদিকে দাগ কেটে দিচ্ছি, ধরো 1 2 3 4 5 6 7 8, এদের গ্রাফ কাটছি 1 2 3 4 5, আচ্ছা আরও লাগবে 6, ধরো এই দিকটা 7। তো দেখো এক্স এর ভ্যালু জিরোর জন্য ওয়াই এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু 0 তখন ওয়াই এর ভ্যালু 1, মানে এই পয়েন্টটা তুমি পাচ্ছ, কিন্তু এই পয়েন্টটা তুমি পাচ্ছ এক্স এর ভ্যালু 0 এর জন্য ওয়াই এর ভ্যালু 1, এই পয়েন্টটা তুমি পাচ্ছ। এবার এক্স এর ভ্যালু যদি 2 পুট করি ওয়াই এর ভ্যালু পাচ্ছি 5, এক্স এর ভ্যালু 2 এটা, এক্স এর ভ্যালু 2 এটা, ওয়াই এর ভ্যালু 5, 1 2 3 4 5, এই দুটাকে যদি ডটেড লাইনে জয়েন করি তাহলে এটা পাবো। এক্স এর ভ্যালু 3 এর জন্য ওয়াই এর ভ্যালু 7, এক্স এর ভ্যালু 3 1 2 3, ওয়াই এর ভ্যালু 7, তখন তুমি এটা পাবে, এই পয়েন্টটা পাবে। তাহলে গ্রাফটা কেমন হলো? তাহলে এখানে যে গ্রাফটা হলো, গ্রাফটার প্রকৃতিকে ঠিকঠাক করে দেখতে লাগবে, গ্রাফটা কেমন হলো ধ্যান দিয়ে দেখো। গ্রাফটা কিন্তু তোমার এরকমটা আসছে, তাই তো? তবে এটাকে তুমি যদি আবার এইদিকে বাড়িয়ে দাও তাহলে গ্রাফটা এখানে এসে টাচ করবে না এরকম করে। তার মানে গ্রাফটা ফাইনালি কেমন হলো? তাহলে গ্রাফটা হলো এই ধরনের, গ্রাফটা হচ্ছে এই ধরনের, ধ্যান দিয়ে দেখো গ্রাফটা হচ্ছে এই ধরনের, বুঝতে পারলে কিনা দেখো। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি হলে গ্রাফ কেমন হবে সেটা আমরা দেখলাম। তো এটা আমি এখানে লিখছি যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি যদি হয় তাহলে গ্রাফটা কেমন হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই ধরনের যদি হয় সেক্ষেত্রে আমাদের গ্রাফ কেমন আসবে? সেক্ষেত্রে আমাদের গ্রাফ আসবে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের গ্রাফ আসবে হচ্ছে এই এই ধরনের, এটা হচ্ছে গ্রাফ। দেখো বুঝতে পেরেছ? এখন প্রশ্ন হচ্ছে এখানে এম কোনটা, তাহলে তাহলে এখানে এম কোনটা ধ্যান দিয়ে দেখো। এম যখন তুমি বের করবে, এম এর কথা বলবে, তখন তোমার এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি কোণ করে আছে বা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে আছে সেটাকে দেখতে লাগবে। বাট এখানে এক্স অ্যাক্সিসের সাথে কি করে অ্যাঙ্গেল করে দেবে, থাকবে না। তো তখন তোমাকে এখানে লাইন টানতে লাগবে, এইটার সাথে কত অ্যাঙ্গেল করে আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এম মানে হচ্ছে এখানে ট্যান থিটা, ঠিক আছে? এই হচ্ছে গ্রাফ হবে। 3 নাম্বার আরেকটা গ্রাফ আমরা শিখব, যদি ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি হয়, ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি, গ্রাফটা আমি কি বলছি, ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি, যদি ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি হয় সেক্ষেত্রে গ্রাফটা কেমন হবে। তো এখানে আমি একটা গ্রাফ নিচ্ছি, মানে ইকুয়েশন নিচ্ছি, ওয়াই ইকুয়াল টু ধরো 5x মাইনাস 2, এই ধরনের নিলাম, ওয়াই ইকুয়াল টু 5x মাইনাস 2, এটাকে যদি সলভ করি তাহলে কেমন পাবো? তাহলে আমি এইরকম পাবো, এখানে এক্স, আমি ওয়াই নিলাম, তো এক্স এর ভ্যালু তুমি যদি 1 পুট করো বা 0 পুট করো, প্রথমে এক্স এর ভ্যালু 0 পুট করলে, এক্স এর ভ্যালু 0 যদি পুট করো, এক্স এর ভ্যালু 0 পুট করলে এটা কত আসবে, 5 ইন্টু 0 মানে 0, 0 মাইনাস 2, মানে এক্স এর ভ্যালু 0 পুট করার জন্য ওয়াই এর ভ্যালু আসছে মাইনাস 2। এক্স এর ভ্যালু এবার 1 পুট করো, এক্স এর ভ্যালু তুমি যদি 1 পুট করো 5 ইন্টু 1 মাইনাস 2, তার মানে রেজাল্ট কত আসবে, রেজাল্ট চলে আসবে 3। তাহলে এক্স এর ভ্যালু তুমি এখানে পুট করলে 1, তার জন্য ওয়াই এর ভ্যালু চলে আসলো কিন্তু 3। এক্স এর ভ্যালু 2 পুট করো, এক্স এর ভ্যালু তুমি যদি 2 পুট করো তাহলে ওয়াই এর ভ্যালু কত পাবে, ওয়াই এর ভ্যালু পাবে হচ্ছে 5.2 মাইনাস 2, তাহলে 10 মাইনাস 2 মানে হয়ে যাচ্ছে 8।
তো এক্স এর ভ্যালু এখানে পুট করলে তুমি 2, তার জন্য ওয়াই এর ভ্যালু তুমি পেয়ে যাচ্ছ 8। এবার যদি এখানে গ্রাফ প্লট করো তাহলে গ্রাফটা কেমন হবে? দেখো এক্স এর ভ্যালু 0-র জন্য ওয়াই এর ভ্যালু -2, -2 মানে গ্রাফটা কোন দিকে আসবে বলো তো? এক্স এর ভ্যালু 0-র জন্য ওয়াই এর ভ্যালু -2 এখানে আসবে, এই পয়েন্টটা তুমি কিন্তু পাবে, এই পয়েন্টটা ধরো। এক্স এর ভ্যালু 1 এর জন্য ওয়াই এর ভ্যালু 3, এক্স এর ভ্যালু ধরো 1, তার জন্য ওয়াই এর ভ্যালু 3, এই ধরনের রেজাল্ট তুমি পাবে। এক্স এর ভ্যালু 2, এক্স এর ভ্যালু 2 এর জন্য ওয়াই এর ভ্যালু 8, এই ধরনের রেজাল্ট কিন্তু তুমি পাবে। অর্থাৎ গ্রাফটা কেমন হবে? গ্রাফটা কিন্তু এই ধরনের হয়ে যাবে। বুঝতে পেরেছো গ্রাফটা কেমন হবে? গ্রাফটা এই ধরনের হয়ে যাবে। তো সেক্ষেত্রে তো ফাইনালি আমরা কেমন গ্রাফ পেলাম? ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি হলে, ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি হলে গ্রাফটা হবে এই ধরনের গ্রাফ হবে। এক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে থিটা, এবার ট্যান থিটার ভ্যালুটাই হচ্ছে এম, এখানে স্লোপ হচ্ছে এ। তো আমরা এখানে যেটা শিখলাম সেটা আমি যদি এখানে বলি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, যে তুমি যদি এখানে এই কাজটা করো ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি করো তাহলে গ্রাফটা কেমন হবে? তাহলে তোমার গ্রাফটা হবে এই ধরনের গ্রাফ তোমার আসবে। এটা কোন ধরনের গ্রাফ আসবে? তোমার গ্রাফটা আসবে কিন্তু এই ধরনের গ্রাফ আসবে, এই ধরনের গ্রাফ আসবে। তো এক্ষেত্রে এখান থেকে এই ভ্যালুটা হচ্ছে সি, এখান থেকে এই ভ্যালুটা হচ্ছে সি, আর এখানে সি এর ভ্যালু কোনটা? এক্ষেত্রে সি এর ভ্যালু তোমার দাঁড়াচ্ছে তুমি এই ভ্যালুটা এখানে পাবে হচ্ছে সি, এই যে এখান থেকে এই ভ্যালুটা হচ্ছে সি, এটার ক্ষেত্রে এই ভ্যালুটা হচ্ছে সি, আর এটার ক্ষেত্রে সি এর ভ্যালু তো 0 হয়ে গেল। তো মোট কথা হচ্ছে আমাদের গ্রাফ কি ধরনের পাচ্ছি, ফাইনাল সামারি যেটা দাঁড়াচ্ছে, তোমাকে এতটুকু শুধু মনে রাখতে লাগবে। কতটুকু মনে রাখতে লাগবে? তোমাকে জাস্ট মনে রাখতে লাগবে যদি তুমি ওয়াই ইকুয়াল টু এম এক্স পাও, মানে এই ধরনের সমীকরণের ক্ষেত্রে গ্রাফ কেমন হবে বলো? এই ধরনের সমীকরণের ক্ষেত্রে গ্রাফটা এরকম হবে। যদি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি হয় সেক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? সেক্ষেত্রে গ্রাফ হবে তোমার এই ধরনের। আর ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি যদি হয় সেক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? সেক্ষেত্রে গ্রাফ তোমার হবে এই ধরনের। দেখো এতটুকুই শুধু তোমাকে আমি এতক্ষণ ধরে শেখালাম, ব্যাপারটা কি বুঝতে পেরেছো? দেখো বলো, মানে জাস্ট এখন যে তুমি স্ক্রিনটা দেখতে পাচ্ছ এই স্ক্রিনটা মনে রাখতে পারবে ওয়াই ইকুয়াল টু এম এক্স হলে গ্রাফ কেমন, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি হলে গ্রাফ কেমন, ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস সি হলে গ্রাফ কেমন, এটা তোমাকে মনে রাখতে লাগবে। আর বাকি যে আগে আলোচনা করলাম সেটা জাস্ট আমি বোঝালাম, বাট ওইটা অত বোঝার প্রয়োজন নেই, বা বুঝলে ভালো। তবে তোমাকে এই যে পেজটা যেটা তুমি এখন দেখতে পাচ্ছ এটাই তোমাকে মনে রাখতে লাগবে, এটাই ফাইনাল সামারি। তাহলে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের কনসেপ্ট ক্লিয়ার হলো। এখন আমরা এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হিট অ্যান্ড টেম্পারেচারের কোশ্চেনগুলিকে কেমন করে সলভ করবে, বা হিট বা টেম্পারেচারের কোশ্চেনে কিভাবে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলি কাজে লাগে একটু আমরা দেখি। তো আমরা এখানে কি করব, প্রথমে আমি তোমাদের কতগুলো গ্রাফ ড্র করার কথা বলবো। এক তো হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলের সাথে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলের সাথে ডিগ্রি রিউমার, এই স্কেলের গ্রাফ আমাদের ড্র করতে লাগবে। এটা গ্রাফ কেমন হবে সেটা আমাদের বের করতে লাগবে, এই গ্রাফটা আমরা দেখব। 2 নাম্বার আমরা দেখব, আচ্ছা এখানেই করলে করা যেতে পারে, এখানেই করব তাহলে সুবিধা হবে, 3টা করি। তারপরে এখানে দেখো ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলের সাথে তোমার ডিগ্রি ফারেনহাইট স্কেলের গ্রাফ দেখতে লাগবে কেমন হবে। তোমাকে দেখতে লাগবে ডিগ্রি ফারেনহাইট স্কেলের সাথে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলের
না, ডিগ্রি ফারেনহাইটের সাথে ডিগ্রি সেন্টিগ্রেড তো দেখলাম মনে হয়। না, ডিগ্রি ফারেনহাইটটাকে এক্স অ্যাক্সিসে নেব। ঠিক আছে, ডিগ্রি ফারেনহাইট থেকে ডিগ্রি সেন্টিগ্রেড, এই দুটার মধ্যে গ্রাফ কেমন হবে। তার সাথে আরও দুটা গ্রাফ আমাদের জানতে লাগবে। একটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলের সাথে কেলভিন স্কেলের গ্রাফ কেমন হবে সেটা দেখতে লাগবে। আর ডেল্টা এফ এর সাথে, মানে ডেল্টা এফ ভার্সেস তোমাকে ডেল্টা সি, এই গ্রাফটা কিন্তু তোমাকে দেখতে লাগবে। এই গ্রাফটা কেমন আসবে সেটা তোমাকে দেখতে লাগবে। তো যাই হোক, করে নেব এই গ্রাফগুলি সবই আমরা। দেখো, প্রথমে যেটা দেখবে, তো এই গ্রাফকে সলভ করার জন্য তোমার যেটা দরকার সেটা হচ্ছে তোমার মূল সমীকরণটা কি বলো তো? মনে আছে প্রথম ক্লাসে করেছিলাম, c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9 ইকুয়াল টু k মাইনাস 273/5 ইকুয়াল টু r/4। এটা ছিল মূল সমীকরণ, তাই না? তো সেক্ষেত্রে আমরা ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে ডিগ্রি রিউমরের রিলেশন আমরা দেখব। এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে আছে ডিগ্রি রিউমর, এদের রিলেশন আমরা দেখব। তো দেখো, ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে ডিগ্রি রিউমরের যদি তুমি দেখো তাহলে কেমন হবে, যে c/5 ইকুয়াল টু r/4, এটা দাঁড়াচ্ছে c/5 ইকুয়াল টু r/4, এরকম। এবার এখানে চলে আসো, দেখো তোমার এখানে আরে কি হচ্ছে, আচ্ছা দেখো, ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে ডিগ্রি রিউমর, তাই তো? তো এখানে কে কোন দিকে আছে ভালো করে দেখবে। ডিগ্রি সেন্টিগ্রেড এটা আমরা নিচ্ছি কোন অক্ষ বরাবর, এটা নিচ্ছি আমরা ওয়াই অক্ষ বরাবর। ডিগ্রি রিউমার যেটা, সেটাকে আমরা নিচ্ছি হচ্ছে এক্স অক্ষ বরাবর। তো এবার এখানে দেখো তো, ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা কোন অক্ষ বরাবর নিয়েছি, ওয়াই অক্ষ। তো সি এর জায়গায় আমি ওয়াই লিখে দিচ্ছি বোঝার সুবিধার্থে, y/5 এটা দাঁড়াচ্ছে। ডিগ্রি রিউমারকে আমরা নিয়েছি এক্স অক্ষ বরাবর, এটাকে আমরা নিয়েছি এক্স অক্ষ বরাবর। তো তার জন্য আমি আর এর জায়গাটা এক্স লিখে দিচ্ছি, x/4। তাহলে ক্যালকুলেট করলে ওয়াই ইকুয়াল টু, দেখো তো কীরকম আসে, 5 এখানে গুণ হলে 5x/4 আসে না? এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো, ওয়াই ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 5/4 তার সাথে এক্স, এরকম লিখতে পারি কি না বলো, 5/4 তার সাথে এক্স। তাহলে এই সমীকরণটা কেমন হচ্ছে বলো তো, ওয়াই ইকুয়াল টু 5/4কে তুমি এম ভাবো, 5/4কে তুমি এম ভাবো, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স হচ্ছে না বলো? এই রিলেশনটা কেমন আসছে, ওয়াই ইকুয়াল টু এম এক্স আসছে কিনা বলো? ওয়াই ইকুয়াল টু এম এক্স এই ধরনের ফর্মেট আসছে। তো তার জন্য এটার যে গ্রাফটা হবে সেই গ্রাফটা কেমন হবে বলো? এই গ্রাফটা আমরা কেমন শিখলাম, এই গ্রাফটা এরকম হবে কিনা বলো? এটা হচ্ছে এটার গ্রাফ হবে, ব্যাস। এটা আঁকতে পারবে না? এই গ্রাফটা যে এরকম হবে এটা আঁকতে পারবে না বলো? ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে ডিগ্রি রিউমারের গ্রাফ এটা হবে। ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে ডিগ্রি রিউমারের গ্রাফটা কেমন হবে, এই ধরনের গ্রাফ হবে। তো এটা তোমাকে মনে রাখতে লাগবে। তো এটা আমরা দেখলাম যে ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে ডিগ্রি রিউমার তার গ্রাফটা কেমন হয়, ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে ডিগ্রি রিউমারের গ্রাফটা আমরা দেখলাম। এখন আমরা যেটা দেখবো যে ডিগ্রি সেন্টিগ্রেড ভার্সেস ডিগ্রি ফারেনহাইট, এটার গ্রাফ কেমন হবে। তার সেন্টিগ্রেডের সাথে আমরা দেখবো কোনটা, ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে আমরা দেখবো হচ্ছে ডিগ্রি ফারেনহাইট। তার মানে এই রিলেশনটা আমাদের দেখতে লাগবে, তাই না? তো কি পাবো এখানে, এখানে তুমি এক কাজ করো, ডিগ্রি সেন্টিগ্রেডকে তুমি ওয়াই অক্ষ বরাবর, ডিগ্রি ফারেনহাইটকে তুমি এক্স অক্ষ বরাবর প্লট করো। তাহলে সি এর জায়গায় কত কি বসাবে, এক্স বসাবে, x/5। এফ এর জায়গায় কত বসাবে, এফ এর জায়গায় ওয়াই বসাবে। কেন, এফকে ওয়াই অক্ষ বরাবর নিয়েছি, ওয়াই মাইনাস 32/9। এটাকে এবার তোমাকে ক্যালকুলেট করতে লাগবে। ক্যালকুলেট করলে কি হবে, তুমি এইরকম করতে পারো, ওয়াই মাইনাস 32 ইকুয়াল টু
ওয়াই মাইনাস 32 কত আছে, ওয়াই মাইনাস 32 ইকুয়াল টু 5/9, না ওয়াই মাইনাস 32 ইকুয়াল টু এটা এদিকে, আচ্ছা 9/5, এটা হবে 9/5x, এটা আসবে y-32 ইকুয়াল টু কত আসবে 9/5x। তাহলে y ইকুয়াল টু y কে ফ্রি করলে কত আসবে 9/5x মাইনাস 32 এদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে +32। তো এখানে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে ফাইনালি রেজাল্টটা কি পাচ্ছ, রেজাল্টের ধরনটা কেমন পাচ্ছ, ফাইনাল রেজাল্টের যে ধরনটা তুমি পাবে সেটা এরকম, y ইকুয়াল টু 9/5 মানে হচ্ছে m, এটাকে m হিসেবে ভাবো, 9/5 কে তুমি m হিসেবে ভাবো, তার সাথে আছে হচ্ছে x, mx প্লাস কত, প্লাস হচ্ছে 32, y ইকুয়াল টু mx প্লাস 32। তো ফর্মেটটা কেমন হচ্ছে, y ইকুয়াল টু mx প্লাস c, আর y ইকুয়াল টু mx প্লাস c হলে গ্রাফ কেমন হয়, y ইকুয়াল টু mx প্লাস c হলে গ্রাফটা এই ধরনের হবে। তো কাজে এইখানকার গ্রাফ কেমন আসবে বলো, এখানকার গ্রাফটা যেটা আসবে সেটা হচ্ছে এই ধরনের গ্রাফ আসবে। তাহলে কার সাথে কার গ্রাফ নিলাম, এখানে ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে ডিগ্রি ফারেনহাইটের গ্রাফ নিলাম। তো এটা আমাদের লাগবে যে ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে ডিগ্রি ফারেনহাইটের গ্রাফটা কেমন হয় সেটা আমাদের লাগবে। ঠিক আছে, বুঝতে পারছো কি কোন গ্রাফগুলো কিভাবে আসছে, বুঝতে পারছো? হবে না, কারণ কি মুখস্থ করলে পারবে না, পরীক্ষার হলে মুখস্থ বেসিসের উপর অত পারা যায় না, তোমাকে বুঝে বুঝে করতে লাগবে। তো যাই হোক, এটা ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে ডিগ্রি ফারেনহাইটের গ্রাফটা হচ্ছে এই ধরনের। এবার ডিগ্রি ফারেনহাইটের সাথে যদি ডিগ্রি সেন্টিগ্রেডের গ্রাফ করো, ডিগ্রি ফারেনহাইটের সাথে তুমি যদি ডিগ্রি সেন্টিগ্রেডের গ্রাফ করো, এই গ্রাফটা ঠিক হয়েছে, কিভাবে কি আসলো আমাদের, না ঠিকই আছে। আচ্ছা, ডিগ্রি ফারেনহাইটের সাথে ডিগ্রি সেন্টিগ্রেডের যদি গ্রাফটা করো, তার ডিগ্রি সেন্টিগ্রেড তাতে ডিগ্রি ফারেনহাইট। তো এবার এখানে নাও, ফর্মুলা হচ্ছে c/5 ইকুয়াল টু m মাইনাস 32/9। এবার সি কে প্লট করবে কোন দিকে, সি কে প্লট করবে তুমি, আচ্ছা গ্রাফটা আঁকার জন্য এই জায়গাটা লাগবে, ধরো এখানটায় দেখো। তো ডিগ্রি ফারেনহাইটকে আমরা প্লট করছি ওয়াই অক্ষ বরাবর, ডিগ্রি সেন্টিগ্রেডকে প্লট করছি এক্স অক্ষ বরাবর, মানে প্রথমে যেটা থাকবে সেটা ওয়াই অক্ষ বরাবর হয়, হ্যাঁ, পরে যেটা থাকে সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর প্লট করা হয়, এটাই নিয়ম। তো ডিগ্রি ফারেনহাইটের সাথে ডিগ্রি সেন্টিগ্রেড মানে ডিগ্রি ফারেনহাইটকে ওয়াই অক্ষ বরাবর রাখতে লাগবে, ডিগ্রি সেন্টিগ্রেডকে তোমাকে এক্স অক্ষ বরাবর রাখতে লাগবে, এই অবস্থায় তোমার গ্রাফ প্লট করতে লাগবে। তো যাই হোক, আমাদের ফর্মুলা হচ্ছে c/5, এখানেই আছে c/5 ইকুয়াল টু m মাইনাস 32/9। তবে এবার সি মানে কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, তার মানে এটা কত আসবে x/5, x/5। আর ও এফ কে নিয়েছি ওয়াই অক্ষ বরাবর, তার জন্য এফ এর জায়গায় আমি ওয়াই লিখবো, ওয়াই মাইনাস 32/9। ক্যালকুলেট যদি এখানে করি তাহলে কত পাবো, 5 ইন্টু ওয়াই মাইনাস 32 ইকুয়াল টু 9x। তাহলে ওয়াই মাইনাস 32 ইকুয়াল টু 9/5x, y ইকুয়াল টু 9/5x প্লাস 32। তাহলে y ইকুয়াল টু mx প্লাস c, y ইকুয়াল টু কি আসছে mx প্লাস c, এই ফরম্যাট আসছে। তাহলে এই গ্রাফটা কেমন হবে, তাহলে এই গ্রাফটা কিন্তু এই ধরনের হবে, y ইকুয়াল টু mx প্লাস c, এই ধরনের গ্রাফ কিন্তু চলে আসছে, তাই না? তাহলে এটা কেমন হবে, তাহলে এটা চলে আসবে কিন্তু তোমার এই ধরনের গ্রাফ চলে আসবে। আচ্ছা, এই দুটো গ্রাফ একই হয়ে গেল কেন, দুটো গ্রাফ তো একই হওয়ার কথা নয়, তার মানে এখানে কিছু গন্ডগোল হয়েছে হয়তো, দাঁড়াও এই জায়গাটা কিছু গন্ডগোল হয়েছে, এই গ্রাফটা সেম টাইপের গ্রাফ আসবে না। তো যাই হোক, এটা তো বুঝতে পারলে এটা কেমন করে আসলো। আচ্ছা, এই গ্রাফটা কিছু গন্ডগোল হয়েছে, দাঁড়াও এই গ্রাফটাকে আবার করতে লাগবে, কোনটা বলো তো, এই গ্রাফটা কিছু গন্ডগোল হওয়ার কথা রয়েছে, দেখি আরেকবার করি।
সি কে নিয়েছি ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই বাই ফাইভ ইকুয়াল টু এফ কে নিয়েছি এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স মাইনাস 32 বাই 9। ক্যালকুলেট করলে কত হবে? 9y ইকুয়াল টু 5x মাইনাস 5 গুণ 10 15 16 160। তাহলে y ইকুয়াল টু 5/9 x মাইনাস 5/9x মাইনাস 160/9। ও যাই হোক, এই গ্রাফটা ভুল হয়েছে, ঠিকই বললাম, এই গ্রাফটা ভুল হয়েছে। এটার ফর্মেটটা কি আসছে? y ইকুয়াল টু mx মাইনাস c আসছে। দেখো y ইকুয়াল টু mx মাইনাস c এই ফর্মেটে আসছে। তো এই গ্রাফটা কেমন হবে তাহলে? y ইকুয়াল টু mx মাইনাস c যদি হয় তাহলে গ্রাফটা কেমন হবে? y ইকুয়াল টু mx মাইনাস c হলে গ্রাফটা যেটা আসবে আমাদের, এই গ্রাফটা হবে তোমার y ইকুয়াল টু mx মাইনাস c। সো এই গ্রাফটা হয়ে যাবে, এই গ্রাফটা হয়ে যাবে, এটা হচ্ছে এই ধরনের গ্রাফ আসবে। ঠিক, এই গ্রাফটা এই ধরনের আসবে, বুঝতে পেরেছো? তো মোট কথা এখানে তোমাকে গ্রাফগুলো জানতে লাগবে যে কোন গ্রাফটা কেমন হবে। দেখো এই পার্টটা বুঝতে পেরেছো কিনা? ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে ডিগ্রি নিউমনের গ্রাফ কেমন হবে, ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে ডিগ্রি ফারেনহাইটের গ্রাফ কেমন হবে, ডিগ্রি ফারেনহাইটের সাথে ডিগ্রি সেন্টিগ্রেডের গ্রাফ কেমন হবে। এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা আগে বলো। ঠিক আছে? হ্যাঁ, এবার ডিগ্রি সেন্টিগ্রেড আর কেলভিনের মধ্যে এবার যদি গ্রাফ আমরা দেখি তাহলে গ্রাফটা কেমন হবে? তার জন্য ওই ফর্মুলাটা আবার আমরা লিখব, c/5 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 equal to f minus 32/9 equal to k minus 273/5 equal to r/4। এটা একদম মুখস্থ থাকবে, হ্যাঁ সবার, এটা একদম মুখস্থ থাকবে। তো এখানে আমরা ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে কেলভিনে নিচ্ছি রিলেশন, তাই না? তো কি নেব? এখানে আমরা প্রথমে এক্স ওয়াই অক্ষ বরাবর ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে নিলাম, আর এক্স অক্ষ বরাবর আমাকে নিতে লাগবে হচ্ছে কেলভিন। ঠিক আছে, এদিকে নেব ডিগ্রি সেন্টিগ্রেড, এই দিকটা নেব হচ্ছে কেলভিন। এবার সি এর জায়গায় কত পুট করছি? সি এর জায়গায় আমি সি কে নিয়েছি ওয়াই অ্যাক্সিস বরাবর, তার জন্য আমি এখানে ওয়াই বাই কত নিয়ে নিলাম 5 ইকুয়াল টু কে মাইনাস কে কে নিয়েছি আমি এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স মাইনাস 273/5। তো এখানে আসবে 5y ইকুয়াল টু 5x মাইনাস কত আসবে গুণ করলে 3 5 15 5 35 36 5 10 13, যাই হোক আসলো। তো এখান থেকে ক্যালকুলেট করলে ওয়াই কে যদি ফ্রি করি তাহলে কত আসবে? 5/5 হয়ে যাবে, জাস্ট এক্স আসবে মাইনাস 1365/5। তো যাই হোক, এই জায়গাটা কেমন হচ্ছে? ওয়াই ইকুয়াল টু 1x, মানে মোট কথা হচ্ছে mx 1x, এক্স এর সাথে কোনো নাই মানে 1x মানে mx মাইনাস সি, ওয়াই ইকুয়াল টু mx মাইনাস সি আসছে। তো এখানকার গ্রাফটাও তাহলে কেমন হবে বলো তো? ওয়াই ইকুয়াল টু mx মাইনাস সি আসছে, তাহলে এখানকার গ্রাফটা হবে এই ধরনের গ্রাফটা আসবে। এটা মনে রাখতে লাগবে, ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে কেলভিনের গ্রাফ কেমন হবে। মনে রাখা বলতে গিয়ে তোমাকে টুক করে ক্যালকুলেশন করে নিয়েই বের করে নিতে লাগবে, এত মনে রাখা যাবে না যে কার সাথে কি গ্রাফ কেমন হবে। ঠিক আছে, এক্ষেত্রে কি হবে? ভুলে যাবে। মেনলি তোমাকে মনে রাখতে লাগবে যে ওয়াই ইকুয়াল টু mx হলে কেমন গ্রাফ হয়, ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি হলে কেমন গ্রাফ হয়, ওয়াই ইকুয়াল টু mx মাইনাস সি হলে কেমন গ্রাফ হয়, এটা তোমাকে মনে রাখতে লাগবে। আর এই রিলেশনটা মনে রাখতে লাগবে, এখান থেকে ফটাফট ক্যালকুলেশন করে দেখতে লাগবে কেমন ধরনের গ্রাফ হচ্ছে, তাহলে প্রশ্নের উত্তর তুমি ফাস্ট করতে পারবে। কারণ এগুলা মুখস্থ নয়, মনে রাখার বিষয়। আচ্ছা দেখো, এখানে ফারেনহাইটের সাথে তুমি কার গ্রাফ নিচ্ছ? ফারেনহাইটের সাথে তুমি এখানে যেটা গ্রাফ নেবে ডিগ্রি সেন্টিগ্রেডের গ্রাফ নেবে। তো ব্যাপারটা কেমন হয়ে যাবে এখানে? অ্যাকচুয়ালি এই গ্রাফটা বোঝাতে বুঝতে পারবে,
আচ্ছা, ডিগ্রি সি মানে ইকুয়াল টু ডেল এফ বাই 9। মোট কথা হচ্ছে তোমার সেন্টিগ্রেড স্কেলে পরিবর্তন বাই 5 ইকুয়াল টু ফাইনাইট স্কেলে পরিবর্তন বাই 9। এটাকে যদি নিই তো এখানে আমরা পাবো যেটা ডেল সিকে আমরা নিব হচ্ছে কোন অক্ষ বরাবর, এটাকে নেব এক্স অক্ষ বরাবর। আর ডেল এফ এটাকে নেব আমরা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তো এটা পাচ্ছি এক্স বাই 5 ইকুয়াল টু ওয়াই বাই 9। ক্যালকুলেট যদি করি এখান থেকে 5y ইকুয়াল টু 9x। তো এখান থেকে ক্যালকুলেট তুমি যদি করো y ইকুয়াল টু 9/5x। তো রেজাল্ট কি পাচ্ছ? y ইকুয়াল টু mx, এই রেজাল্টটা পাচ্ছ। তাহলে y ইকুয়াল টু mx হলে গ্রাফটা কেমন হয়? গ্রাফটা হচ্ছে এই ধরনের হয়। তো যাই হোক, তোমাকে ফাইনালি যে গ্রাফগুলো মনে রাখতে লাগবে সেটা আমি আরেকবার বলে দিচ্ছি। যেটা সামারি, ফাইনাল যে সামারি হলো আজকের ক্লাসের, সেই সামারিটা একটু বলে দিই আমি তোমাকে। কেসটা এরকম হতে পারে, y ইকুয়াল টু mx, গ্রাফ হয়ে যাবে এরকম, y ইকুয়াল টু mx প্লাস সি, এটার গ্রাফ হয়ে যাবে এরকম, y ইকুয়াল টু mx মাইনাস সি, এটার যে গ্রাফটা আসবে সেই গ্রাফটা হয়ে যাবে এরকম। ব্যাস, এই তিনটা জিনিস মনে রাখতে লাগবে। তারপরে এখন আমরা যেটা শিখলাম, ডিগ্রি সেন্টিগ্রেড ডিগ্রি রিউমার, এর মধ্যে গ্রাফটা আমাদের আসলো, এটা হচ্ছে গ্রাফ হয়ে গেল। এবার ডিগ্রি সেন্টিগ্রেড আর ডিগ্রি ফারেনহাইট, এর মধ্যে যে গ্রাফটা আসলো সেটা হচ্ছে এই ধরনের গ্রাফ আসলো। তারপরে ডিগ্রি ফারেনহাইট আর ডিগ্রি সেন্টিগ্রেড, এর মধ্যে যে গ্রাফটা আসলো সেটা এই ধরনের গ্রাফ আসলো। আর এখানে ডিগ্রি সেন্টিগ্রেড আর কেলভিন, এর মধ্যে যে গ্রাফটা পেলে সেই গ্রাফটা হচ্ছে এই ধরনের গ্রাফ আসলো। আর ফাইনালি যেটা দেখলে সেটা হচ্ছে ডেল এফ আর ডেল সি, এর মধ্যে যে গ্রাফটা আসলো সেটা এই ধরনের গ্রাফ আসলো। ব্যাস, এই দুইটা পেজে তোমাকে লাগবে, যা পড়ালাম তার মধ্যে এই দুইটা পেজে লাগবে। স্ক্রিনশট দিয়ে নাও, এই পেজটা লাগবে, স্ক্রিনশট দিয়ে নাও, আর এই পেজটা লাগবে। যদি তুমি একদম সামারি করে বলতে চাও তাহলে এইটাই হচ্ছে তোমাদের লাগবে। এটা নিয়েছো? স্ক্রিনশট নিয়েছো? দেখো, এটাকে নাও, এবার এটাকে নাও। এটাই ছিল হিট অ্যান্ড টেম্পারেচারের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এর প্রশ্ন হচ্ছে পরীক্ষা কেমন আসবে। পরীক্ষা অনেক সময় গ্রাফ দিয়ে দেয়, তোমাকে বলবে ডিগ্রি সেন্টিগ্রেড আর ডিগ্রি রিউমারের মধ্যে নিম্নলিখিত কোন গ্রাফটি হবে থাকে। তো জেইতে কোশ্চেন থাকে এরকম, বুঝতে পেরেছো? জেইতে থাকে, এলপি তো এই ধরনের প্রশ্ন থাকে, সিবিটি টুতে, প্লাস হচ্ছে তোমার গ্রুপ ডি তো অনেক সময় দেখা গেছে এই ধরনের প্রশ্ন। মেনলি গ্রুপ ডিতে এই ধরনের প্রশ্ন থাকে না, টেকনিক্যালি মেনলি থাকে। যেমন তোমার জেইতেই বেশি থাকে। এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা করালাম, এটা মেনলি জেইতে পাবে। জেইতে এই ধরনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে কিন্তু কোশ্চেন আসে। তো যাই হোক, তারপরে দেখো, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হিট বিষয়টাকে খুব ভালো মতো বুঝবে। হিট অ্যান্ড টেম্পারেচারের মধ্যে হিটকে পার্টিকুলার এখন আমি পড়াচ্ছি। দেখো, হিট অ্যান্ড টেম্পারেচার সম্পর্কে আমি অনেকটাই কনসেপ্ট দিয়েছি, তার মধ্যে আজকে পার্টিকুলার আমি ফোকাস করব হিটের উপরে। ঠিক আছে? হিট কত ধরনের, কি কি হিটের কাজ কি, এই সমস্ত জিনিসের উপর ফোকাস করব। তো সেটা বোঝার জন্য আমাদের যেটা করতে লাগবে,
সেটা এরকম ব্যাপারটা, ধরো তোমার তুমি বরফ আছে কত, -10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ আছে, ভালো করে বুঝবে। -10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ আছে। তাহলে এখানে বরফ রাখা হয়েছে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আছে, -10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আছে। এবার -10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এখানে আমরা রাখছি 1 কেজি বরফ। 1 কেজি বরফ রেখেছি, 1 কেজি বরফ রেখেছি, -10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রেখেছি। এবার আমি এই বরফের টেম্পারেচারটাকে বাড়াতে যাচ্ছি। তো কি করব, এই টেম্পারেচার বাড়ানোর জন্য এই বরফকে হিট করতে লাগবে। তো আমরা বরফকে হিট করছি, করছি, তো এই বরফের টেম্পারেচার বাড়ছে, বাড়তে বাড়তে বরফের টেম্পারেচার হয়ে গেল 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কত হয়ে গেল, 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল বরফের টেম্পারেচার, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বলো এখানে কি অবস্থায় আছে, এটা বরফ অবস্থায় আছে। এখনো কি অবস্থায় আছে, এখনো বরফ অবস্থায় আছে। এটা বরফ, এখনো কি অবস্থায় আছে, এখানে বরফ অবস্থায় আছে। কিন্তু আমরা কি প্রদান করেছি, আমরা হিট প্রদান করেছি, তাপ তাপ সাপ্লাই করেছি। তাপ সাপ্লাই করার জন্য এই বরফের টেম্পারেচার বেড়ে গেছে, -10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। তো এই জিনিসটাকে ভালো মতো লক্ষ্য করো তো, এখানে কিসের পরিবর্তন হলো বলো তো, বরফ বরফই আছে, অর্থাৎ অবস্থার কোনো পরিবর্তন হলো না। এখানে কিসের পরিবর্তন হলো না বলো, অবস্থার পরিবর্তন হয়নি, অবস্থার পরিবর্তন হয়নি। অবস্থার পরিবর্তন হয়নি মানে বরফ জল হয় নাই, বরফ গ্যাস হয় নাই, মোট কথা বরফ বরফ অবস্থাতেই আছে, তার জন্য অবস্থার পরিবর্তন হয় নাই। কিন্তু কিসের পরিবর্তন হয়েছে, দেখো এটার উষ্ণতা বেড়ে গেছে, -10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে উষ্ণতা বেড়ে বেড়ে কত হয়েছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। তার মানে এখানে কার পরিবর্তন হলো, উষ্ণতার পরিবর্তন হলো, উষ্ণতার পরিবর্তন কিন্তু হয়ে গেল। দেখো তোমার অবস্থার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র উষ্ণতার পরিবর্তন ঘটানোর জন্য আলটিমেটলি তোমাকে তো হিট দিতে লেগেছে, কি সাপ্লাই করতে লেগেছে, হিট সাপ্লাই করতে লেগেছে, তাপ কিন্তু তোমাকে দিতে লেগেছে, হিট দিতে লেগেছে, হিট সাপ্লাই করতে লেগেছে। ঠিক আছে, তো এখানে কি হলো, হিট প্রদান করাতে অবস্থার পরিবর্তন হলো না, শুধুমাত্র উষ্ণতার পরিবর্তন ঘটেছে। এই জিনিসটা আমরা লক্ষ্য করতে পারলাম। এর পরের বিষয়টাকে দেখবে, এবার তুমি যদি আরো হিট দাও, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ আছে, এবার তুমি যদি আরো হিট দেওয়া শুরু করো, তারপরে কিন্তু বরফের টেম্পারেচার আর বাড়বে না, বরফের টেম্পারেচার কিন্তু আর বাড়বে না, বরফের টেম্পারেচার বেড়ে 0 থেকে 1 2 3 4 এরকম হবে না কিন্তু। এবার কি হবে, বরফ গলতে শুরু করবে, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ আছে, এবার যদি হিট দাও তাহলে সেটা কি হবে, এটা গলতে শুরু করবে। তো বরফ গলে কিসে পরিণত হওয়া শুরু করবে, বরফ গলে জলে পরিণত হওয়া শুরু করবে, জলে পরিণত হওয়া শুরু করবে। তার মানে এখন তুমি যে হিটটা প্রদান করছো, এই হিট যে প্রদান করছো, এই হিট প্রদান করার ফলে কি হচ্ছে, বরফ থেকে হয়ে যাচ্ছে জল, কি হচ্ছে, বরফ থেকে হয়ে যাচ্ছে জল। তো বরফ থেকে জল হচ্ছে, তার মানে কি অবস্থার পরিবর্তন হচ্ছে, কার পরিবর্তন হচ্ছে, এখানে কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে এই হিট যেটা তুমি এখন প্রদান করছো, সেটা কিসের পরিবর্তনে কাজে লাগছে, সেটা অবস্থার পরিবর্তনে কাজে লাগছে। বরফ হচ্ছে কঠিন, জল হচ্ছে তরল, অর্থাৎ কঠিন থেকে তরল পদার্থে পরিণত হওয়ার জন্য এই হিটটা কিন্তু এখানে কাজে লাগছে। কিন্তু কিন্তু কি বলতো, এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যতখানি বরফ আছে, অর্থাৎ 1 কেজি বরফ, এই পুরো 1 কেজি বরফ তো একবারে গলে জলে পরিণত হবে না। প্রথমে খানিকটা গলে জলে পরিণত হবে, তারপর খানিকটা গলে জলে পরিণত হবে, তারপরে খানিকটা গলে জলে পরিণত হবে। এভাবে কিছুটা কিছুটা করে বরফ গলে জলে পরিণত হতে হতে একটা সময় আসবে, পুরো বরফ গলে জলে পরিণত হবে, পুরো বরফটাই গলে যাবে। এই পুরো বরফ গলে জলে পরিণত হবে, তখন জলের টেম্পারেচারটা কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেডেই থাকবে। তার মানে এখানে যে হিট, এই হিটটা কোন কাজে লাগলো, জাস্ট অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য কাজে লাগলো, কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন ঘটালো না। কেন, উষ্ণতার কোনো পরিবর্তন এখানে হয়েছে বলো, উষ্ণতার কোনো পরিবর্তন হয়েছে, হয়নি। কেন, এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ আছে, এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলেই পরিণত হলো। তাহলে এই হিট যে তুমি প্রদান করলে, এই হিটটা কোথায় কাজে লাগলো, এই হিটটা শুধুমাত্র বরফকে জলে পরিণত করার জন্য কাজে লাগে, অর্থাৎ অবস্থার পরিবর্তনের জন্য এই হিটটা কাজে লেগে গেছে। এবার এবার তুমি যদি আরো হিট করো, এবার এবার হিট করো, এবার যদি হিট করো তাহলে কিন্তু এবার জলের টেম্পারেচার এবার বাড়তে থাকবে,
জলের টেম্পারেচার বাড়তে থাকবে। কতক্ষণ পর্যন্ত বাড়বে? তুমি হিট করে যাচ্ছ, তো 1 ডিগ্রি সেন্টিগ্রেড, আরও হিট করলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড, আরও হিট করলে 3 ডিগ্রি সেন্টিগ্রেড, হিট করতে করে যাচ্ছ করে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, আরও হিট করলে 80 ডিগ্রি সেন্টিগ্রেড, করতে করতে জলের টেম্পারেচারটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত গিয়ে পৌঁছাবে। জলের টেম্পারেচারটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত গিয়ে পৌঁছাবে। তো তখনও কি অবস্থায় থাকবে? তখনও কিন্তু জল অবস্থাতেই থাকবে। তাহলে এক্ষেত্রে কি হলো? এই কেসটার ক্ষেত্রে কি হলো? দেখো, আগেও জল ছিল, পরেও জল আছে, অর্থাৎ অবস্থার কোনো পরিবর্তন হলো বলো? এক্ষেত্রে অবস্থার কোনো পরিবর্তন না। হলো না। এক্ষেত্রে অবস্থার কোনো পরিবর্তন হলো না। শুধু এই হিটটা কাজে লেগেছে কিসের পরিবর্তন করার জন্য? এই হিটটা কাজে লেগেছে উষ্ণতার পরিবর্তন করার জন্য। এই হিট কাজে লেগেছে উষ্ণতার পরিবর্তন ঘটানোর জন্য। ঠিক একই রকমভাবে এরপরে যদি তুমি আবার করো, এরপরে তুমি যদি আবার করো, আবার যদি হিট করো, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলকে তুমি যদি আরও হিট করো, তখন সেটা আর জল ফরম্যাটে থাকবে না, সেটা বাষ্পে পরিণত হয়ে যাবে। কিসে পরিণত হয়ে যাবে? বাষ্পে পরিণত হয়ে যাবে। তাহলে জল থেকে হয়ে যাবে কিন্তু বাষ্প। জল থেকে বাষ্প। কিন্তু জল থেকে যখন বাষ্প হবে, তখনও এই পুরো জল, মানে পুরো জলটাতে একবারে বাষ্পে পরিণত হবে না, না। খানিকটা জল প্রথমে বাষ্পে পরিণত হলো, তারপরে খানিকটা জল বাষ্পে পরিণত হলো, তারপরে আরও খানিকটা জল বাষ্পে পরিণত হলো, হতে হতে যতক্ষণ না পর্যন্ত এই পুরো জল, মানে একটা সময় আসবে এই পুরো জল, মানে যতখানি জল আছে, সম্পূর্ণ জল কিসে পরিণত হয়ে যাবে? বাষ্পে পরিণত হয়ে যাবে। তখন যে বাষ্পের টেম্পারেচারটা থাকবে, সেই বাষ্পের টেম্পারেচারটা কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে। বাষ্পের টেম্পারেচারটা কত থাকবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে। তার মানে জল থেকে বাষ্প হয়েছে, কিসের পরিবর্তন ঘটেছে? জল থেকে বাষ্প হয়েছে, এখানে অবস্থার পরিবর্তন ঘটেছে। অবস্থার পরিবর্তন ঘটেছে। অবস্থার পরিবর্তন ঘটেছে। কিন্তু কিসের পরিবর্তন হয়নি? এখানে যে পরিবর্তনটা হয়নি সেটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন কিন্তু হয়নি। অবস্থার পরিবর্তন হয়েছে, উষ্ণতার পরিবর্তন কিন্তু এখানে ঘটেনি। তো এখানে যে হিট তুমি প্রদান করেছো সেটা কিসের পরিবর্তনে কাজে লেগেছে? অবস্থার পরিবর্তনে কাজে লেগেছে, উষ্ণতার পরিবর্তনে নয়। তো কেসটা এখানে আমরা কি বুঝলাম? এখানে বুঝলাম যে হিট যে আমরা প্রদান করি, সেই হিট কখনো শুধুমাত্র কি করে? অবস্থার পরিবর্তন ঘটায়, উষ্ণতার পরিবর্তন ঘটায় না। আবার দেখছি হিট কখনো অবস্থার পরিবর্তন ঘটায়, শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটায়, উষ্ণতার পরিবর্তন ঘটায় না, তাই কি না? তো এই কেসটা যখন হিট উষ্ণতার পরিবর্তন ঘটায়, অবস্থার পরিবর্তন ঘটায় না। কার পরিবর্তন ঘটাবে? উষ্ণতার পরিবর্তন ঘটাবে, কিন্তু অবস্থার পরিবর্তন ঘটাবে না। যেমন তুমি একটা লোহার রডকে তুমি হিট করছো, ধরো সেই লোহার রডটা গরম হচ্ছে, তো লোহাই আছে, জাস্ট লোহার রডের টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, তখন কেসটা কি হচ্ছে? উষ্ণতার পরিবর্তন ঘটছে, অবস্থার পরিবর্তন কিন্তু ঘটছে না। যেমন এই কেসটা জাস্ট অবস্থার পরিবর্তন হয়নি, অবস্থার কোনো পরিবর্তন হয়নি, উষ্ণতার পরিবর্তন ঘটেছে। আর এখানে আমরা কি পাচ্ছি? অবস্থার পরিবর্তন হয়ে গেল, কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হলো না। যদি কোনো হিট উষ্ণতার পরিবর্তনে কাজে লাগে, অবস্থার পরিবর্তন না ঘটায়, তখন সেই হিটটাকে বলা হবে সেন্সিবল হিট। সেন্সিবল হিট কি বলা হবে? সেন্সিবল হিট। সেন্সিবল হিট। সেন্সিবল হিট, এই হিটটা হচ্ছে সেন্সিবল হিট। এটা বাংলায় আমরা পড়ে থাকবো বোধগম্য তাপ। কি পড়ে থাকবো? এই টেম্পারেচারটাকে বলা হয়, না টেম্পারেচার না, এই হিট বা এই তাপটাকে বলা হয় বোধগম্য তাপ, সেন্সিবল হিট। তাহলে সেন্সিবল হিটের ফাংশন কি বলো? এটা কিসের পরিবর্তন ঘটাবে? এটা উষ্ণতার পরিবর্তন ঘটাবে। কার পরিবর্তন ঘটাবে না? অবস্থার পরিবর্তন ঘটাবে না। আর যে হিট উষ্ণতার নয় অবস্থার পরিবর্তন ঘটায়, উষ্ণতার নয় কেন? দেখো ভাই, এখানে ব্যাপারটা কিছু, বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আছে, জলও 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে আছে, তাহলে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটলো না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটার জন্য এই হিটটা কাজে লেগেছে। এই ধরনের হিটকে বলা হবে, এই ধরনের হিটকে বলা হবে, যেহেতু এই ধরনের হিট লুকিয়ে আছে, বলা হয় লুকিয়ে আছে কেন বলো তো? মানে তুমি এই ধরনের টেম্পারেচারকে থার্মোমিটারে ধরতে পারবে না। কেন থার্মোমিটারে ধরতে পারবে না? এখানেও তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আছে, এখানেও তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আছে, তাই না? এটাকে ধরা পসিবল নয়। মানে থার্মোমিটারের টেম্পারেচারের স্কেল তুমি দেখবে যে একই রয়েছে, অথচ
অবস্থার পরিবর্তন ঘটার জন্য এই হিটটা কাজে লেগেছে, এই ধরনের হিটকে বলা হবে লীন তাপ, ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট, এ ধরনের হিটকে বলা হয় ল্যাটেন্ট হিট বা লীন তাপ। দেখো বুঝতে পেরেছো কিনা কোন তাপের কি কাজ। ল্যাটেন্ট হিট কোনটাকে বলবো, সেন্সিবল হিট কোনটাকে বলবো, অর্থাৎ লীন তাপ কোনটা, বোধগম্য তাপ কোনটা। ক্লিয়ার হয়েছে কিনা আমাকে এটা ক্লিয়ার করো বলো। ল্যাটেন্ট হিট, সেন্সিবল হিট, ক্লিয়ার হয়েছে বলো দেখি। ল্যাটেন্ট হিট, সেন্সিবল হিট বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? হ্যালো, ল্যাটেন্ট হিট, সেন্সিবল হিট, ঠিক আছে। আচ্ছা এটা বলো তো, এটা ল্যাটেন্ট হিট না সেন্সিবল হিট পরেরটা? এখানে অবস্থার পরিবর্তন হয় নাই, জাস্ট উষ্ণতার পরিবর্তন হয়েছে, এটা হয়ে যাবে সেন্সিবল হিট অর্থাৎ বোধগম্য তাপ। এটা হয়ে যাবে এখানে বোধগম্য তাপ। আর এখানে অবস্থার পরিবর্তন ঘটেছে, উষ্ণতার পরিবর্তন হয়নি, এটাকে আমরা বলবো লীন তাপ। এটা হচ্ছে লীন তাপ। তো আমরা এখানে কি দেখলাম, আমরা এখানে ফাইনালি যেটা দেখলাম, আমরা দেখলাম যে হিট দু ধরনের। এক ধরনের হিট জাস্ট কি করে, অবস্থার পরিবর্তন ঘটায়, উষ্ণতার পরিবর্তন ঘটায় না। কিসের পরিবর্তন ঘটাবে, অবস্থার পরিবর্তন ঘটাবে। উষ্ণতার পরিবর্তন ঘটাবে না। তাদেরকে আমরা কি হিট বলবো, লীন তাপ বলবো, ল্যাটেন্ট হিট বলবো। আর আরেক ধরনের হিট আমরা পেলাম যারা অবস্থার পরিবর্তন ঘটায় না, অবস্থার পরিবর্তন ঘটায় না, জাস্ট উষ্ণতার পরিবর্তন ঘটায়, জাস্ট উষ্ণতার পরিবর্তন ঘটায়, তাদেরকে আমরা বলবো বোধগম্য তাপ। বোধগম্য তাপ। তো এই হিট সম্পর্কে আমরা জানলাম যে হিট কত ধরনের হয় ও কি কি। এর পরের দিন আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে আমাদের। এরপরের দিন আমরা ওই জলের ব্যতিক্রান্ত প্রসারণ, তারপর সেন্সিবল হিটের গাণিতিক প্রকাশ, এগুলো আমরা করব, ঠিক আছে, ইউনিট এগুলা করব। মোটামুটি আর দুটা ক্লাস লাগবে, দুটা ক্লাস করালেই তোমাদের হিট অ্যান্ড টেম্পারেচার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে।